পড়ে শোনাচ্ছিলাম ডাফনে দু মরিয়ের বিখ্যাত উপন্যাস রেবেকা। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। মের প্রথম দিকে আমরা ম্যান্ডারলে এলাম। ম্যান্ডারলের বনে বাগানে লতায় পাতায় তখন নববসন্তের ছোঁয়াচ লেগেছে। ফুলের মন মাতানো গন্ধভরা বসন্তের স্নিগ্ধ হাওয়া বইছে ঝিরঝির করে। পাখিরা গান গাইছে, কুঞ্জলতার ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে রং বেরঙের কত ফুলের মেলা। ম্যান্ডারলের পুষ্পিত কুঞ্জবনের ব্লুবেলরা কেবল ফুটতে শুরু করেছে। অ্যাজিলিয়ার উগ্র মোদির বিচিত্র সৌরভে মন মাতাল হয়ে ওঠে। রডোডেন্ড্রনের নিষ্পত্র গাছগুলি ভরে আছে অজস্র রাঙা ফুলে ফুলে। চারিধারে বসন্ত প্রকৃতির মুক্ত হাতের ছড়ানো ঐশ্বর্য সম্ভারে ম্যান্ডারলের সেই অপরূপ শোভা মুগ্ধ চোখে অপলক বিস্ময় ভরা দৃষ্টিতে দেখে দেখেও বুঝি আশ মেটে না। মনে পড়ে লন্ডন থেকে যেদিন সকালবেলায় আমরা গাড়ি করে রওনা হয়েছিলাম, তখন অজোর ধারায় বৃষ্টি পড়ছিল। বিকেল 5টায় ঠিক চা খাবার সময় আমাদের ম্যান্ডারলে পৌঁছবার কথা। সেদিনও আমার পরনে ছিল আগের মতোই খুব সাধারণ পোশাক, গলায় ছোট্ট একটি মাফলার। বৃষ্টির জন্য আমার গায়ের ওপর ছিল প্রকাণ্ড একটা বর্ষাতি। আমার হাতে ছিল একজোড়া দস্তানা আর চামড়ার বড় একটা ব্যাগ। রওনা হবার সময় ম্যাক্সিম বলেছিল, একেই বলে লন্ডনের বৃষ্টি, এই আছে এই নেই। ম্যান্ডারলে গিয়ে হয়তো রোদে ঝলমল দিনে দেখা পাবে। সত্যি তাই হলো। আমরা মাঝপথে যেতে না যেতেই মেঘের সেই ঘনঘটা কোথায় মিলিয়ে গেল। সুনীল আকাশ সোনার রোদে আবার ঝলমল করে উঠল। আমাদের সামনে পরিষ্কার সুন্দর পথরেখাটি দেখা যাচ্ছে। লন্ডনের মেঘমেধুর আকাশ ও অবিরল বৃষ্টির ধারায় আমার মন বড় ভেঙে গিয়েছিল। কেবলই মনে হচ্ছিল এ যেন বড় অশুভ লক্ষণ। তাই আবার রোদের পরশ পেয়ে বেশ ভালো লাগলো। কি ভালো লাগছে তো? ম্যাক্সিম মৃদু হেসে আমাকে জিজ্ঞেস করলো। আমিও একটু হেসে কোনো কথা না বলে তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করতে করতে ভাবছিলাম, ম্যাক্সিম যাচ্ছে তার নিজের বাড়িতে একান্ত পরিচিত জীবনযাত্রার মধ্যে। তাই তো তার ভাবভঙ্গি, তার প্রতিটি কথা কত সহজ ও স্বাভাবিক। কিন্তু আমাকে যে সেই অজানা জায়গার নূতন জীবনের চিন্তা বড় ভাবিয়ে তুলেছে। অজানা এক আশঙ্কায় আমার বুক দুরু দুরু করছে। সে কথা কি ম্যাক্সিম বুঝতে পেরেছে? কে জানে। আমরা এখনই পৌঁছে যাব, আর বেশি দেরি নেই। তোমার এখন চা খেতে ইচ্ছে করছে, তাই না? সামনে একটি বাঁক এসে গেছে, তাই সে আমার হাত থেকে তার হাতখানি ছাড়িয়ে নিয়ে গাড়ির গতি কমাবার দিকে মন দিল। তার কথায় বুঝলাম আমার নীরবতাকে সে পথের ক্লান্তি ভেবে নিয়েছে। ম্যান্ডারলের পথ যতই এগিয়ে আসছে, আমি যে ততই অস্থির হয়ে ভাবছি পথ যেন এখনই না ফুরোয়। সে কথা তো সে জানে না। পথের ধারেই কোনো পান্থশালায় নেমে আরও খানিকটা সময় যদি কাটিয়ে যেতে পারতাম, কিংবা ম্যাগজিন যদি আমার যাযাবর পথিক স্বামী হতো, চিরকাল পথের সাথী হয়ে তার সঙ্গে পথে পথেই যদি ঘুরে বেড়াতে পারতাম। ম্যাক্সিম ডি উইন্টারের স্ত্রী হয়ে কেন যাচ্ছি আমি ম্যান্ডারলের ঐশ্বর্য সম্ভারের মধ্যে? কেন? যেতে যেতে আমাদের পথের দুধারে কত গ্রাম পড়ল। ছায়া ভরা মাটির পথের দুদিকের ছবির মতো সুন্দর সব ছোট ছোট কুটির। কোনো কুটিরের দোরে কৃষক বধূ ছেলে কোলে করে দাঁড়িয়ে আছে আমাদের দিকে হাসি ভরা চোখে তাকিয়ে। একজন কৃষক জল আনতে বালতি হাতে কুয়োর দিকে চলেছে পথ পার হয়ে। এমনই কত ঘরকন্যার ছবি দেখতে দেখতে আমরা চলেছি। সহসা আমার মনে হলো আমিও যদি ওদের মতো ওই কুটিরের একখানিতে থাকতে পারতাম, ওদেরই একজন হয়ে। সন্ধ্যাবেলা আমার কৃষক স্বামী ম্যাক্সিম সেই কুটিরের দোরগোড়ায় সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবে। তারই আপন হাতে গড়া সুন্দর সাজানো বাগানের দিকে তৃপ্তিভরা দৃষ্টি মেলে তাকিয়ে থাকবে সে। আমি তখন রান্নাঘরে আমাদের রাত্রির খাবার তৈরি করতে ব্যস্ত থাকব। খাবার ঘরে টেবিলের একপাশে ছোট্ট একটি ঘড়ি টিকটিক করে বাজবে। একপাশে সাজানো থাকবে খাবারের প্লেটগুলো আর অন্য যা কিছু সরঞ্জাম। আমাদের রাত্রির খাওয়া শেষ হয়ে গেলে ম্যাক্সিম বসে বসে পত্রিকা পড়বে, আর আমি কতগুলো পুরানো পোশাক নিয়ে তারই পাশে বসবো সেগুলো রিফু করতে।
কত সহজ ও সুন্দর এই জীবন। গরিব হলেও তারই মধ্যে না জানি কত শান্তি, কত তৃপ্তি। আর মাত্র 2 মাইল আছে, ম্যাক্সিম বলে উঠল। ওই যে দূরে পাহাড়গুলোর ফাঁকে ফাঁকে বিরাট সব গাছের সারি দেখা যাচ্ছে, আর সেই নিবিড় বনের সবুজ যেখানে সাগরের নীলে এক হয়ে মিশে গেছে, সেখানটাতেই ম্যান্ডারলে। ওই গাছগুলো ম্যান্ডারলের চারপাশের গভীর অরণ্য। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে জোর করে একটু হাসবার ব্যর্থ চেষ্টা করলাম। ভয় ও আশঙ্কায় আমার বুক শুকিয়ে উঠল। মনের এই অকারণ অস্বস্তিকে কিছুতেই শান্ত করতে পারলাম না। এতক্ষণ যে মধুর কল্পনায় ডুবেছিলাম, এক লহমায় তা কোথায় মিলিয়ে গেল? অবোধ শিশুকে যেন প্রথম স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনের অবস্থা ঠিক তেমনি হলো। বিয়ের পর কয়েক সপ্তাহের মধ্যে আমি যতটুকু আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিলাম, এখন যেন এই বাতাসের সাথে তা কোথায় উবে গেল। ম্যান্ডালের মতো জায়গায় চলতে হলে যেরকম আচার ব্যবহার রীতিনীতি জানা দরকার, তার বিন্দুমাত্রও যে আমি জানি না। সেখানে গিয়ে আমি কি করব? বর্ষাতিটা এখন খুলে ফেলো, ম্যাক্সিম আমার দিকে তাকিয়ে বলল। দেখছো, এদিকে 1 ফোঁটাও জল হয়নি। মাফলারটা ঠিক করে দাও। আমার দিকে ভালো করে আর একবার তাকিয়ে আবার গম্ভীরভাবে বলল, তোমাকে এরকম সাধারণ পোশাকে আনা আমার খুব অন্যায় হয়েছে। তোমার জন্য কয়েকটি পোশাক লন্ডনেই কেনা উচিত ছিল, এখন বুঝতে পারছি। তুমি কিছু মনে না করলে আমার এই পোশাকটাই বেশ ভালো, আমি বললাম। এবার সে আনমনে বলে উঠল, মেয়েরা কিন্তু প্রায় সবাই কেবল সাজ পোশাকের কথা ভাবে। আমাদের গাড়ি আর একটা বাঁক ঘুরে এবার উঁচু প্রাচীর ঘেরা আরেকটি রাস্তায় পড়ল। এই যে আমরা এসে গেছি, ম্যাক্সিম উত্তেজিত স্বরে বলে উঠল। আমি হঠাৎ যেন খুব ভয় পেয়ে দুহাতে বসবার স্থিরটাকে আঁকড়ে ধরলাম। আঁকাবাঁকা এই পথটি আমাদের বাঁদিকে একটি বাড়ির পাশ দিয়ে গিয়ে বিরাট এক লোহার ফটকের সীমানায় শেষ হয়ে গেছে। ফটকের মধ্যে ঢুকেই সামনে গাড়ি চলবার বিস্তীর্ণ পথ। সেখান দিয়ে যেতে যেতে দেখলাম ফটকের পাশের সেই বাড়িটির জানালা দিয়ে কতগুলো মুখ সাগ্রহে উঁকিঝুঁকি মারছে। পথের একপাশে একটি ছোট ছেলে কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে দৌড়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছে। কেন এরা এভাবে উঁকি দিচ্ছে বুঝতে পেরে আমার বুক আবার কেঁপে উঠল। আমি কেমন তাই তারা দেখতে চায়। হয়তো এতক্ষণে তাদের ছোট্ট রান্নাঘরে জমা হয়ে আমার কথা কত কি আলোচনা করছে। কেউ হয়তো বলছে, তার টুপির ওপরটা শুধু দেখলাম। কেউ বলছে, তার মুখ তো দেখতে পেলাম না। এমনি কত কি। ম্যাক্সিম আমার মনের অবস্থা এবার হয়তো কিছুটা বুঝতে পেরেছে, তাই আমার একখানি হাত তার ঠোঁটের কাছে তুলে নিয়ে চুমু দিয়ে বলল, তোমাকে দেখবার জন্য এদের আগ্রহ এবং কৌতূহল হওয়াটা খুব স্বাভাবিক, তাই কিছু মনে করো না। আমার মনে হয় গত কয়েক সপ্তাহ ধরে তোমার কথা ছাড়া এরা আর কোনো বিষয়ে আলোচনা করেনি। তুমি যেমন আছো তেমনি থাকবে, এরা তোমাকে ভালোবাসবেই। ম্যান্ডারলের কথাও তোমাকে কিছু ভাবতে হবে না। মিসেস ডানভার্সি সব করবে। প্রথম কয়েকদিন হয়তো সে একটু দূরত্ব রেখে চলবে, সেজন্য কিছু ভেবো না। তার চরিত্র সত্যি একটু অদ্ভুত। আমি কোনো উত্তর দিলাম না। আমি তখন ভাবছিলাম কবেকার সেই ছোট্ট একটি মেয়ের কথা। গায়ের দোকান থেকে একখানি ছবি কিনে আনন্দে মশগুল হয়ে সে ভেবেছিল এই সুন্দর ছবিখানি তার অ্যালবামে থাকবে। ম্যান্ডারলে, কি সুন্দর নামটি। ছবির সেই ম্যান্ডারলে আজ সম্পূর্ণই বাস্তব, একান্তই আমার। আশ্চর্য, গাড়ি চলার এই পথটি আজ আমার কাছে কত অজানা, অচেনা। কিন্তু একদিন এই পথরেখার প্রতিটি ধূলিকণাও আমার কত পরিচিত হয়ে যাবে। এই পথ দিয়ে চলতে চলতে আমি হয়তো দাঁড়িয়ে পড়ব যেখানে মালিরা আপন মনে তাদের কাজ করে চলেছে। তারপর সেই ফটকের পাশে বাড়িটির সামনে এসে তাদের খোঁজ নেব। তারাও আমাকে সাদরে তাদের রান্নাঘরে ডেকে নেবে। আমার সম্বন্ধে তখন আর থাকবে না তাদের কোনো কৌতূহল। তারা আমাকে ভালোবাসবে। ম্যাক্সিমের দিকে তাকিয়ে দেখি তার চোখে মুখে নির্লিপ্ত এক শান্তির ভাব ফুটে উঠেছে। নিজের বাড়িতে এসে সে সত্যিই খুশি হয়েছে। তার এই সহজ সুখী ভাব দেখে আমার যেন হিংসে হচ্ছে। জানি না কবে তার মতো আমিও এখানকার জীবনে একান্ত সহজভাবে আপনাকে মিশিয়ে দিতে পারবো। তার আরও কত দেরি। যেদিন আমার অনেক বয়স হবে, চুলে পাক ধরবে, সেদিন নিশ্চয়ই
আজকের মতো আর ভীরু থাকবো না। সহসা আমার কল্পনার জাল ছিঁড়ে গেল। তাকিয়ে দেখি আমাদের গাড়ি ভেতরে ঢুকে যেতেই লোহার ফটক সশব্দে বন্ধ হয়ে গেল। বড় রাস্তা আর দেখা যাচ্ছে না। ভেবেছিলাম ম্যান্ডালের গাড়ি চলার পথটি হবে সবুজ কোমল দুর্বার আস্তরণে ঢাকা সুন্দর ও বিস্তীর্ণ একটি পথ, কিন্তু যে পথ দিয়ে আমাদের গাড়ি চলেছে আমার কল্পনার সঙ্গে তার এতটুকুও মিল নেই। এই পথটি চলেছে সাপের মতো এঁকে বেঁকে। পথের দুপাশে যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে বিরাট বিশাল অগণন গাছের সারি, একে অপরকে জড়িয়ে ধরে। দুপুরের প্রখর সূর্য এই সারিবদ্ধ গাছগুলোর নিবিড় আলিঙ্গন ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। আলোর সামান্য একটু রেখা কেবল পাতার ফাঁকে উকিঝুঁকি মেরে পথের বুকে ছড়িয়ে পড়েছে সোনার কুচি কুচি টুকরোর মতো। চারিদিক নীরব নিথর, মৃদুমন্দ বাতাসও আর বইছে না। গাড়ির ইঞ্জিনের সুরও যেন বদলে গেছে। গাড়ির যত এগিয়ে চলছে উপত্যকার দিকে, নাম না জানা কত গাছ আমাদের দিকে এগিয়ে এলো, এত কাছে যে আমি যেন হাত বাড়ালেই তাদের ছুঁতে পারি। এক জায়গায় পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে তরতর করে। তারই উপর দিয়ে ছোট্ট একটু সেতু পার হয়ে গাড়ি ক্রমেই আরও নেমে চলল এঁকে বেঁকে নিবিড় অন্ধকার বনের দিকে, যেন গভীর অরণ্যের একেবারে বুকের মাঝখানটিতে। কোন মায়াবী জাদুমন্ত্র যেন আমাদের গাড়িটিকে সুদূর দুর্গম নির্বাসনে নিয়ে চলেছে। এভাবে চলেছি তো চলেছি। কোথায় বা এই গভীর বনের শেষ, কোথায় বা ম্যান্ডারলে? নিবিড় অরণ্যের বুক চিড়ে অনন্ত এই সর্পিল পথের ইশারা আমাকে আরও অসুস্থ করে তুলল। প্রতি মুহূর্তে আমি ভাবছি এই বুঝি বনের শেষ হয়ে দেখতে পাবো প্রাসাদোপম একখানি সুন্দর বাড়ি। কিন্তু কোথায়? লোকালয়ের কোনো চিহ্ন নেই চারিপাশে, কেবল স্তব্ধ বন আর বন। আকাশের দিগন্তে মিশে গেছে এই বনভূমির শ্যামলিমা, আর কিছু নেই। পেছনে ফেলে আসা সেই ফটক, সেই বাড়ি ও রাজপথের কথা এখন শুধুই স্মৃতি হয়ে রইল আমার মনে। এ যেন সম্পূর্ণ অন্য এক জগৎ, বাইরের পৃথিবীর সাথে যার কোনো সম্পর্ক নেই। সহসা লক্ষ্য করলাম বনের মধ্যে হঠাৎ একটুখানি ফাঁক, তাই গাছের পাতার ফাঁকে ফাঁকে নীলাকাশের এক ফালি ওই যে দেখা যাচ্ছে। এক নিমেষে দৈত্যর মতো বিরাটকায় গাছগুলো সব কোথায় অদৃশ্য হয়ে গেল। বন শেষ হয়ে এখন আমাদের পথের দুধারে দেখা দিল ঘন রক্তবর্ণের প্রাচীর। অবাক হয়ে তাকিয়ে তাকিয়েও বিশ্বাস করতে পারছিলাম না এ কোথায় আমরা এসে পড়েছি। এ যে অজস্র রডোডেনড্রনের প্রাচীর। গভীর অরণ্যের মধ্য দিয়ে আসতে আসতে এই আকস্মিকতার জন্য আমার মন এতটুকুও তৈরি ছিল না। এই গাছগুলোয় নেই কোনো পাতা বা শাখার চিহ্ন। গাছের গোড়া থেকে চূড়ো পর্যন্ত কেবল রক্তমুখী ফুল আর ফুল। এমন শত শত গাছ দাঁড়িয়ে আছে পথের দুধারে প্রহরীর মতো। আমার এতদিনকার জীবনে সত্যি আমি এমন বিচিত্র রডোডেনড্রন আর দেখিনি। এরা যেন স্বপ্নের মতোই অবাস্তব। আমি ম্যাক্সিমের দিকে তাকালাম, সে কিন্তু হাসছিল না। কি ভালো লাগছে এদের? আমি উত্তরে হ্যাঁ বললাম, কিন্তু নিজেই বুঝলাম না সত্য কথা বললাম কিনা। অনেক বাড়ির সাজানো বাগানে লালচে বা গোলাপি রঙের যে রডোডেনড্রন ফুল আমি দেখেছি, তাদের সাথে আজকের এই রক্তিম অতিকায় ফুলের এতটুকুও মিল নেই। এরা আকাশের দিকে মাথা উঁচু করে যুদ্ধক্ষেত্রের সৈনিকের মতো উদ্ধতভাবে দাঁড়িয়ে আছে। এরা সত্যি ভয়ঙ্কর সুন্দর। আমরা এবার বাড়ির খুব কাছে চলে এসেছি। রডোডেনড্রন প্রাচীরের পাশ কাটিয়ে গাড়ি আরেকটি বাঁক ঘুরতেই একেবারে ম্যান্ডারলের সামনে এসে দাঁড়ালো। এই ম্যান্ডারলে, আমার ছেলেবেলার সেই মন ভোলানো ছবির ম্যান্ডারলে, এত অপূর্ব, এত সুন্দর। এ যে আমার কল্পনাকেও হার মানিয়েছে। এই কোন শিল্পীর জীবনভর সাধনার ধন? বুঝি এমন সৌন্দর্য ভরা জায়গা পৃথিবীর আর কোথাও নেই। ম্যান্ডারলের প্রশস্ত প্রাঙ্গণ আর সুন্দর বাগানের শ্যামলিমা অদূরে নীল সাগরের বুকে এক হয়ে মিশে গেছে। ম্যান্ডারলের শ্বেত পাথরের প্রশস্ত সিঁড়ির কাছে এসে আমাদের গাড়ি থামল। হলঘরের খোলা দরজা দিয়ে দেখা গেল অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ শুনতে পেলাম ম্যাক্সিম বলছে আপন মনে, এসব কি? আমি এসব পছন্দ করি না তা এরা বেশ জানে, তবুও। তার স্বরে কেমন বিরক্তি ভরা সুর বেজে উঠল। এরা কারা? ক্ষীণকণ্ঠে তাকে প্রশ্ন করলাম। মিসেস ডানভার্স ম্যান্ডারলের সমস্ত কর্মচারীদের এনে জড়ো করেছে আমাদের অভ্যর্থনা জানাবে বলে। যাক, এজন্য কিছু ভেবো না, যা বলবার আমি বলবো। আমি গাড়ির দরজা খুলবার চেষ্টা করতে লাগলাম।
কিন্তু ভয়ে ভাবনায় আমার হাত তখন হিমশীতল হয়ে গেছে। সে সময় ম্যান্ডারলের বাটলার একজন পরিচারক সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল। তার বয়স হয়েছে, মুখের ভাবে কেমন একটা সরলতা মাখানো। তাকে দেখেই আমার ভালো লাগলো, তাই একটু হেসে তার দিকে আমি হাত বাড়িয়ে দিলাম। কিন্তু সেদিকে সে লক্ষ্য না করে আমার বর্ষাতি আর ছোট্ট ড্রেসিং কেসটি হাতে নিয়ে ম্যাক্সিমের দিকে তাকিয়ে মাথা নিচু করে তাকে অভিবাদন জানালো। এই যে ফার্ট, আমরা এসে গেছি। ম্যাক্সিম তার হাতের দস্তানা খুলতে খুলতে বলল, আমরা লন্ডন থেকে রওনা হবার সময় বেশ বৃষ্টি হচ্ছিল। এখানে বোধহয় বৃষ্টি হয়নি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, ভালো আছি। না, এখানে একদিনও বৃষ্টি হয়নি তো। আপনারা দুজনে ভালো আছেন তো? ফার্ট সসম্ভ্রমে বলল, হ্যাঁ, আমরা বেশ ভালোই আছি ফার্ট। এতটা পথ গাড়িতে এসে শুধু একটু ক্লান্তি বোধ করছি। এখনই চা চাই। কিন্তু এসব কি ব্যাপার বলো তো? এরকম আমি আশা করিনি। হল ঘরের দিকে তাকিয়ে ম্যাক্সিম বলল, মিসেস ডানভার্স এই ব্যবস্থা করেছেন। ফার্টের মুখ ভাবলেশীন। সে আমি অনুমানেই বুঝেছি। তারপর আমার দিকে তাকিয়ে ম্যাক্সিম বলল, এসো। আমরা দুজনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। ফার্ট তো সেই পরিচারকটি জিনিসপত্র নিয়ে আমাদের পেছনে পেছনে আসতে লাগলো। অজানা এক আশঙ্কা ও উত্তেজনায় আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। আজও আমি চোখ বুজলে সেই দিনটির ছবি স্পষ্ট দেখতে পাই সাধারণ পোশাক পরা ভীরু, লাজুক ও নগণ্য একটি মেয়ে সসংকোচে দাঁড়িয়ে আছে ম্যান্ডারলের প্রশস্ত কারুকার্যময় প্রবেশ পথে, স্তম্ভিত বিবর্ণ মুখে। আজও স্পষ্ট অনুভব করতে পারি সেদিন কতখানি বিস্ময় নিয়ে আমি দেখেছিলাম ম্যান্ডারলের বিরাট সেই শ্বেত পাথরের অপূর্ব সুন্দর হলঘরের বিরাট বিশাল দরজাগুলো চলে গেছে লাইব্রেরির দিকে, যেখানে দেওয়ালের গায়ে গায়ে তুলির রেখায় ফুটে উঠেছে নিপুণ কোনো শিল্পীর মায়াময় কত স্বপ্ন। হলঘরে সেদিন অসীম কৌতূহলে কারা প্রতীক্ষা করছিল আমাকেই দেখবে বলে। নিজেকে তখন ঠিক আসামির মতো মনে হলো। দুহাত পেছনে রেখে আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। সেই ভিড়ের মধ্যে থেকে কে একজন আমার দিকে এগিয়ে আসছে। তার পরনে ছিল সম্পূর্ণ কালো পোশাক, শরীরটি লম্বা ও ক্ষীণ, উঁচু কপল। তার কাগজের মতো সাদা মুখে বড় বড় ও গভীর দুটি চোখ দুটি এত ভাবহীন ও শূন্যগর্ভ যে দেখেই আমার মনে হলো একটি কঙ্কাল যেন আমাদের দিকে অপলক তাকিয়ে আছে। এবার সে আমার দিকে এগিয়ে এলো। আমি পুতুলের মতো তার দিকে হাত বাড়িয়ে দিলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম তার চলার মধ্যে কেমন একটা সহজ আত্মমর্যাদার ভাব ফুটে উঠেছে। তার অমন চলনভঙ্গি দেখে আমার হিংসা হলো। সে কাছে এসে আমার হাত ধরল। কিন্তু এ কি, সেই হাতখানিও মৃতের হাতের মতোই শক্ত, ঠান্ডা এবং ভারী। প্রাণহীন একটা কিছু যেন আমার হাতের মুঠোয় পড়ে আছে। ইনি মিসেস ডানভার্স, ম্যাক্সিম পরিচয় করিয়ে দিল। সেই অবশ হাতখানি আমার হাতের মধ্যে রেখেই সে এবার কথা বলতে আরম্ভ করল। তার গভীর দুটি চোখ অপলক আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি আর তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। তার নিষ্প্রাণ সেই হাতখানি এবার আমার হাতের মুঠোয় একটু নড়ে উঠল। কেমন এক অজানা অস্বস্তি আর অশান্তিতে সমস্ত মন আমার তখনই ছেয়ে গেল। সেদিন সে কি বলেছিল আজ তার কিছুই আমার মনে নেই। শুধু এটুকু মনে আছে, তার হাতের মতোই ঠান্ডা ও নির্জীব স্বরে নিছক যন্ত্রের মতো সে তার নিজের এবং ম্যান্ডারলের কর্মচারীদের পক্ষ থেকে আমাকে অভ্যর্থনা জানিয়ে কি জানি সব বলেছিল। তার কথা শেষ করে সে আমার উত্তর শুনবার জন্যই আমার দিকে তাকিয়েছিল। লজ্জা ও ভয়ে আমার সমস্ত রক্ত যেন আমার মুখে উঠে এলো। থতমত খেয়ে আমি শুধু তাকে ধন্যবাদ জানালাম। হঠাৎ দস্তানা জোড়া আমার হাত থেকে মেঝে পড়ে গেল। সে তখনই নিচু হয়ে সেই দস্তানা আমার হাতে উঠিয়ে দিল। আমি দেখলাম তার ঠোঁটের ফাঁকে বাঁকা হাসির একটুখানি রেখার আভাস। হয়তো সে হাসি ভৎসনার হাসি। আমার সম্বন্ধে না জানি কত হীন ধারণা তার হলো। আদব কায়দা, রীতিনীতি আমি যে কিছুই জানি না সেটা তার চোখে স্পষ্ট হয়ে ধরা পড়ে গেল। তার মুখের ভাবে, চোখের দৃষ্টিতে কিরকম একটা বিদ্বেষ ভাব ফুটে উঠেছিল আমি ঠিক বোঝাতে পারবো না। কিন্তু আমার মন সেই মুহূর্তেই নিরানন্দের কালো ছায়ায় ম্লান হয়ে গেল। তার কথা বলা শেষ হলে সে অন্যদের মধ্যে গিয়ে দাঁড়ালো। কিন্তু আমার মনে হলো অন্য সকলের থেকে সে অনেক স্বতন্ত্র। সকলের মাঝখানে থেকেও সে যেন কত আলাদা।
তারপর সে আর একটি কথাও বলেনি, কিন্তু আমি অনুভব করছিলাম তার শূন্যগর্ভ গভীর চোখ দুটি আমারই মুখের উপর স্থির হয়েছিল। ম্যাক্সিম এবার আমার পাশে এসে আমার হাত ধরল খুব সহজভাবে। তাদের সকলের উদ্দেশ্যে দু একটি কী কথা বলে সে আমার অবশ দেহটিকে একরকম টেনেই লাইব্রেরি ঘরে নিয়ে এলো। আমাদের পেছনে লাইব্রেরি ঘরের দরজা বন্ধ হয়ে গেল। এবার আমাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে এলো সুন্দর দুটি স্প্যানিয়াল। রেশমের মতো নরম তুলতুলে কানগুলি নেড়ে তারা আনন্দে ম্যাক্সিমের কাছে গিয়ে তার হাতের মধ্যে তাদের নাক ঘষতে লাগলো। তারপর তারা আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ের কাছে এসে দ্বিধাভরে প্রথমে গন্ধ শুঁকতে লাগলো। তাদের মধ্যে যেটি মা, তার একটি চোখ অন্ধ। সে কয়েক মুহূর্ত পর নির্বিকারভাবে চুল্লির ধারে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ছোট স্প্যানিয়ালটি, ম্যাক্সিম যাকে জেসপার বলে আদর জানিয়েছে, সে আমার খুব কাছে এসে আমার হাতে তার নাকটি ঢুকিয়ে দিয়ে আদর জানাতে তার একটি থাবা আমার হাঁটুর উপর তুলে দিয়ে লেজ নাড়াতে লাগলো। তার নীরব চোখের দৃষ্টিতে কি এক গভীর ভাষা ফুটে উঠল। আমি তার নরম কানে হাত বুলিয়ে আদর করলাম। মাথার টুপি, গলার মাফলার খুলে ফেলে এবার একটু আরাম বোধ করছি। ঘরের চারিদিকে তাকিয়ে দেখি ভারী সুন্দর চোখ জুড়ানো ঘরখানি। চারিধারে দেওয়াল জোড়া দামি আলমারিতে অসংখ্য বই সাজানো রয়েছে। এক কোণে চুল্লি জ্বলছে, তার চারপাশ ঘিরে কত সোফা, চেয়ার ও আরামকেদারা। আরেক পাশে কুকুর দুটির জন্য বাস্কেট রয়েছে। ঘরখানির প্রশস্ত জানালাগুলো সুন্দর সবুজ আঙিনার দিকে খোলা। সেই আঙিনার সবুজ শোভা যেখানে শেষ হয়েছে, সেদিকে দেখা যাচ্ছে নীল সাগরের একটুখানি ঝিকিমিকি। ঘরখানি সব মিলে এতই সুন্দর যে এখান থেকে বের হতে আর মন চায় না। কেমন একটা পুরনো স্নিগ্ধ গন্ধ ঘরখানিকে ঘিরে রেখেছে। সেই গন্ধ যেন এই ঘরের একান্তই আপন। সাগরের জলো হাওয়া বাগান থেকে ফুলের সৌরভ বুকে নিয়ে অবিরাম ঢুকছে এই ঘরে। কিন্তু পুরানো সেই কেমন ধারা মন মাতানো স্নিগ্ধ গন্ধ ঠিক তেমনি আছে। নিভৃত শান্ত এই পরিবেশ কোনো প্রাচীর গির্জার সৌম্য পরিবেশের কথাই বারবার মনে করিয়ে দেয়। এ যেন সত্যি এক মনে ভাববার, ধ্যান করবার উপযুক্ত জায়গা। এমন সময় ফার্থ সেই ভৃত্যটিকে সঙ্গে করে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকল। টেবিলের ওপর তারা সসম্ভ্রমে পরম সমাদরে চা ও খাবার সাজিয়ে রেখে চলে গেল। ম্যাক্সিম তখন এতদিনকার জমানো চিঠিপত্রের স্তূপে ডুবেছিল। আমি সেই অবসরে খাবারগুলো একটু নাড়াচাড়া করে শুধু চা খেতে লাগলাম। ম্যাক্সিম মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে একটু হাসছে, তারপর আবার চিঠির মধ্যে মনোযোগ দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো তার ম্যান্ডারলে জীবনযাত্রার কথা কতটুকুই বা আমি জানি। ম্যান্ডারলেতে তার পরিজন, পরিচিত এবং অজস্র কাজের মধ্য দিয়ে তার যে জীবনধারা বয়ে চলেছে দিনের পর দিন, তার সাথে তো আমার কোনো পরিচয় নেই। আমাদের বিয়ের পর 7টি সপ্তাহ যেন হাওয়ার মতো কোথা দিয়ে কেটে গেছে। গাড়িতে তারই পাশে বসে ফ্রান্স, ইতালির স্বপ্নময় দেশে বেড়াতে বেড়াতে যে কথা আমি ভেবেছি, তার সাথে তার অতীত বা ভবিষ্যৎ জীবনের তো কোনো সম্পর্ক ছিল না। তখন শুধু ভেবেছি তার প্রতি আমার ভালোবাসার কথা, আমার জীবনের সবটুকু জুড়ে যে ভালোবাসা। ম্যাক্সিমের দৃষ্টি দিয়েই আমি ভ্যানিসের সৌন্দর্য উপভোগ করেছি, নীরবে তার কথা শুনেছি। তার অতীতের কোনো কথা কোনো দিন তুলিনি, ভবিষ্যতের কোনো রঙিন স্বপ্নে জালও বুনিনি। তাকে আমার পাশে পেয়েছি, আমার জীবনে একান্ত করে পেয়েছি। বর্তমানে সেই চরম পাওয়ার পরম আনন্দেই আমি তখন মগ্ন ছিলাম। বিয়ের পর যে ম্যাক্সিমকে আমি কাছে পেয়েছি, তার সাথে মন্টি কার্লো হোটেলে দেখা নির্বিকার, উদাসীন ও আত্মসমাহিত সেই ম্যাক্সিম ডি উইন্টারের সত্যি কোনো মিল ছিল না। আমার ম্যাক্সিম প্রাণ প্রাচুর্যে উচ্ছল হয়ে হাসে, গান গায়, আনন্দে বাঁধন হারা হয়ে ছেলে মানুষের মতো চঞ্চল হয়ে ওঠে। কত আদরে আমার হাত জড়িয়ে ধরে। তার প্রশস্ত, সুন্দর ও নিটোল কপালের কোথাও এতটুকু চিন্তার রেখা তখন একদিনের জন্য দেখিনি। মধু যামিনীর কয়টি সপ্তাহ আমি তাকে একান্ত কাছে পেয়েছি, আমার প্রিয়, আমার বন্ধুরূপে, ভালোবাসার অজস্র প্রাচুর্যের মাঝে। তাই আমি নিঃশেষে ভুলে গিয়েছিলাম যে ম্যান্ডারলেতে ম্যাক্সিমের নিজস্ব একটা জীবনধারা রয়েছে, যার সঙ্গে আমার নেই এতটুকুও পরিচয়। ম্যাক্সিম শুধু আমার একার নয়, সে ম্যান্ডারলের ম্যাক্সিম ডি উইন্টার। সেখানকার জীবন তাকে সে যেখানেই থাক বারে বারে হাতছানি দিয়ে ডেকেছে। মাত্র কয়েকটি সপ্তাহের সেই মধুর অভিজ্ঞতা, অনাবিল মিলনের বিচিত্র সেই অনুভব ম্যান্ডারলের চিরাচরিত জীবন প্রবাহে
আজ হয়তো শুধুই থাকবে স্মৃতি হয়ে। পাখির পালকের মতো হালকা হাওয়ায় ভেসে যাওয়া সেসব দিন যেন আমার জীবনের বিস্তৃত অতীতের এক জীবন স্বপ্ন। ম্যাক্সিম তখনও চিঠি পড়ছিল। আমি তার মুখের পানে তাকিয়েছিলাম। কখনো তার চোখে মুখে একটা বিরক্তির ভাব ফুটে উঠছে, আবার কখনো বা একটুখানি হাসির রেখা। কোনো চিঠি বেশ মন দিয়ে পড়ছে, আবার কোনো চিঠিতে সামান্য একটু চোখ বুলিয়েই সেটা একপাশে সরিয়ে রেখে দিচ্ছে। তাই দেখে দেখে হঠাৎ আমার মনে হলো, নিউ ইয়র্ক থেকে আমি যদি তাকে চিঠি লিখতাম, এমনি অবজ্ঞা ভরে সেই চিঠি কি সে সরিয়ে রাখত? এই ভাবনা এক নিমেষে আমার মনকে বিকল করে দিল। বিচিত্র ভাগ্যচক্রের আবর্তনে আজ আমার জীবনে যে পরিবর্তন হয়েছে, তা যদি নাই হতো, তাহলে আজ আমি নিউ ইয়র্কে বসে এমন সময় হয়তো মিসেস ভ্যান হপারের সাথে ব্রিজ খেলতাম, আর দিনের পর দিন আকুল আগ্রহে তার একখানি চিঠির জন্য ব্যর্থ প্রতীক্ষা করতাম। কিন্তু ম্যাক্সিম এখানে বসে এমনি করে আমার চিঠিতে একটিবার চোখ বোলাতো কিনা বোলাতো না। এসব আমি কি ভাবছি? যা হয়নি কিন্তু হতে পারত, তারই দুশ্চিন্তায় মন আর কালো করব না। এবার চেয়ারে আরাম করে বসে ঘরের চারিদিকে আর একবার দৃষ্টি বুলিয়ে ভাবতে চেষ্টা করলাম, সত্যি আমি ম্যান্ডারলে এসেছি। আমার ছেলেবেলাকার কত সাধের সেই ছবির ম্যান্ডারলে এখন সত্যি বাস্তব। কিন্তু মনের মাঝে সেই অনুভবকে কেন নিবিড় করে পাচ্ছি না? এই যে চেয়ারে বসে আছি আমি, কত বইয়ের শাড়ি চারিদিকে, দেওয়ালের গায়ে কত সুন্দর সব চিত্র, ওই ফুলবাগান, ম্যান্ডারলের নিবিড় ঘন বন, সবই এখন আমার। ম্যাক্সিমের মতো এসবে আমারও তো অধিকার। আমরা দুজনে এখানেই বুড়ো হব। সেদিনও আজকের মতোই এভাবে এই ঘরের শান্ত পরিবেশে এই সোফায় আমরা বসে থাকব। চুল্লির ধারে আজকের মতোই কুকুররা থাকবে শুয়ে। ঘরের পুরানো এই স্নিগ্ধ গন্ধ সেদিনও থাকবে ঠিক এমনই। ছোট সুন্দর ছেলেমেয়ের দল তাদের রাজ্যের যত খেলনা, পুতুল এসব নিয়ে আনন্দে কলরবে ঘরখানিকে মুখর করে তুলবে। আমাদের ছেলে মেয়ে, আমি তাদের বলবো, যাও তো লক্ষ্মী সোনারা, তোমাদের পড়ার ঘরে গিয়ে খেলা করোগে। অমনি তারা ছুটে পালিয়ে যাবে। সবচেয়ে ছোট্ট শিশুটি হয়তো এখানেই আমার কাজটিতে বসে আপন মনে খেলা করতে থাকবে। হঠাৎ দরজা খোলার শব্দে আমার মধুর কল্পনার আবেশ গেল ভেঙে। তাকিয়ে দেখি ফার্ট সেই ভৃত্যটিকে নিয়ে ঘরে ঢুকছে চায়ের সব সরঞ্জাম সরিয়ে নিতে। আমার দিকে তাকিয়ে ফার্ট সসম্ভ্রমে বলল, মিসেস ডানভার্স জানতে চেয়েছেন আপনি কি এখন আপনার ঘর দেখবেন? ম্যাক্সিম এবার তার চিঠির মধ্য থেকে দৃষ্টি তুলে বলল, পূবমহল সাজানো শেষ হয়েছে? কেমন সাজানো হয়েছে ফার্ট? খুব সুন্দর হয়েছে স্যার। আমি ম্যাক্সিমের দিকে তাকিয়ে বললাম, কোনো পরিবর্তন করা হয়েছে নাকি? না, তেমন কিছু নয়। পূবমহলের ঘরগুলোকে আর একবার নতুন করে সাজানো হলো। আমরা ওদিকটাতেই থাকবো ঠিক করেছি। সত্যি ও মহলটা ভারী সুন্দর, সামনেই গোলাপ বাগান। আমার মা বেঁচে থাকতে ওটাই ছিল ম্যান্ডালের অতিথিদের থাকবার মহল। যাও, মিসেস ডানভার্সের সাথে আলাপ করে এসো। আমি এই চিঠিগুলো শেষ করেই তোমার কাছে আসব। ইচ্ছা না থাকলেও উঠে ঘরের দিকে যেতে থাকলাম, কিন্তু আমার কেমন ভয় ভয় করতে লাগলো। মিসেস ডানভার্সের সামনে একা যেতে আমার মন চাইছিল না। বিরাট হলঘর এখন শূন্য নিস্তব্ধ। আমার চলার সামান্য শব্দও যেন আমার কানে বড় বাজতে লাগলো। ঘরটা কত বড়? একরকম জোর করেই যেন আমি কথাটা বলে ফেললাম। স্কুলের কোনো ছোট্ট মেয়ের অবোধ কথার মতোই শোনালো আমার কথাটা। কিন্তু ফার্ট গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ম্যান্ডালে সত্যি খুব বড় জায়গা। এই ঘরটা আগে খাবার ঘর ছিল। এখনও মাঝে মাঝে সেরকম বিশেষ কোনো আয়োজনের জন্য এ ঘরেই ব্যবস্থা করা হয়। আপনি বোধহয় জানেন, সপ্তাহে একবার বাইরের লোককে এখানে আসতে দেওয়া হয় ম্যান্ডালে দেখবার জন্য। হ্যাঁ, জানি। আমি খুব সন্তর্পণে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিলাম। সহসা আমার মনে হলো আমিও যেন বাইরের লোকেদেরই একজন। ম্যান্ডারলে দেখতে এসেছি। এদিক ওদিক বিস্ময় ভরা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকাতে তাকাতে ম্যান্ডারলের কোন দর্শকের মতোই ব্যবহার করছি। সিঁড়ির মাঝামাঝি উঠে দেখলাম ওপরে কালো পোশাক পরা সেই মূর্তি নিশ্চল প্রতিমার মতো দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে রক্তের চিহ্ন নেই, জীবনের এতটুকুও স্পন্দন নেই। কিন্তু সাদা পাথরের মতো ভাবলেশীন সেই মুখের অন্তর্ভেদী দৃষ্টি আমাকে অনুসরণ করছিল। আমি ফার্থের জন্য পেছন দিকে তাকালাম, কিন্তু ফার্থ ততক্ষণে হলঘরের মধ্য দিয়ে ওদিককার বারান্দায় চলে গেছে। এখন মিসেস ডানভার্সের সামনে আমি একা।
তার দিকে এগিয়ে যেতে লাগলাম। সে নিস্পন্দ হয়ে দাঁড়িয়েই আছে, তার হাত দুটো সামনের দিকে জড়ো করা। তার চোখের অদ্ভুত সেই নিমেষ হারা দৃষ্টি আমার মুখের ওপর তেমনি স্তব্ধ হয়ে আছে। আমি জোর করে মুখে হাসির রেখা ফুটিয়ে তুললাম, কিন্তু ওদিক থেকে সেই হাসির কোনো প্রত্যুত্তর পেলাম না। আমার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো? আমি এবার তাকে প্রশ্ন করলাম। আপনার যখন সময় হবে তখনই আসবেন, আমি আপনাদের আজ্ঞাবহ মাত্র। এ কথা বলে সে চিত্রশালার পাশ দিয়ে ওদিককার বারান্দার দিকে এগিয়ে চলল। আমিও তাকে অনুসরণ করলাম। আমরা সুন্দর কার্পেট বিছানো প্রশস্ত সেই পথ দিয়ে চলতে চলতে বাঁ দিকে ঘুরে একটি বড় দরজার মধ্য দিয়ে ঢুকে কয়েকটি সিঁড়ি নিচে নেমে আবার কয়েকটি সিঁড়ি উপরে উঠে আরেকটি দরজা দিয়ে ঢুকলাম। সেই দরজাটা খুলে দিয়ে আমাকে ভেতরে ঢুকতে বলে সে একপাশে সরে দাঁড়ালো। আমি যে ঘরে ঢুকলাম সেটা বসবার ছোট্ট একটি ঘর, সোফা, চেয়ার, লিখবার ডেস্ক দিয়ে খুব সুন্দর করে সাজানো। তারপরের ঘরখানি শোবার ঘর। সেই ঘরের দরজা জানালা খুব বড় বড়, তার পাশেই বাথরুম। আমি জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। বাইরের দিকে তাকাতেই দেখি জানলার ঠিক নিচেই গোলাপ বাগান। এখান থেকে সমুদ্র দেখা যায় না? তার দিকে না তাকিয়েই প্রশ্ন করলাম। না, এই মহল থেকে সমুদ্র দেখা যায় না, এমনকি তার কল্লোলও শোনা যায় না। এখান থেকে বোঝা যায় না যে ম্যান্ডারলের এত কাছেই সমুদ্র। কথাগুলো সে এমনভাবে বলল যেন তার পেছনে কোনো অর্থ লুকানো রয়েছে। আমি কিন্তু সমুদ্র বড় ভালোবাসি। সে আমার এ কথার কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে অপলক তাকিয়ে রইল। আচ্ছা, আমরা থাকবো বলেই বুঝি এদিকটা নতুন করে সাজানো হয়েছে? হ্যাঁ। আগে কীরকম ছিল? সম্পূর্ণ অন্যরকম। মিস্টার ডি উইন্টার আগে এই মহলটা তেমন পছন্দ করতেন না। এদিকটা বেশি ব্যবহারও করা হতো না। মাঝে মাঝে অতিথি কেউ আসলে খুলে দেওয়া হতো, কিন্তু এবার মিস্টার উইন্টার তার চিঠিতে নির্দেশ দিয়েছেন আপনার থাকবার ব্যবস্থা এ মহলেই করতে হবে। তাহলে এটা তার শোবার ঘর নয়? না, এদিকটা তিনি কোনোদিনই ব্যবহার করেননি। ও, কিন্তু একথা আমাকে তো তিনি বলেননি। আমি ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে চুল আঁচড়াতে লাগলাম। আমার জিনিসপত্র এর মধ্যেই গুছিয়ে রাখা হয়েছে। এলিস আপনার জিনিসপত্র খুলে গুছিয়ে রেখেছে। আপনার নিজের পরিচারিকা না আসা পর্যন্ত এলিসই আপনার সব কাজ করবে। আমি এবার তার দিকে তাকিয়ে হাসলাম। তারপর ব্রাশ নামিয়ে রেখে বললাম, আমার তো কোনো পরিচারিকা নেই, এলিসই আমার কাজ করবে। প্রথম পরিচয়ের সময় যখন আমার হাত থেকে দস্তানা মেঝে পড়ে গিয়েছিল, ঠিক তখনকার মতো অদ্ভুত একটা অবজ্ঞা ও উপহাসের দৃষ্টি এবারও তার চোখে ফুটে উঠল। সে ব্যবস্থা তো বেশি দিন চলতে পারে না। আপনিও নিশ্চয়ই জানেন যে আপনার মতো পদমর্যাদায় নিজের একজন পরিচারিকা না থাকলে কত অশোভন হবে। আমার মুখ এবার লজ্জা ও অপমানে লাল হয়ে উঠল। তার কথার মধ্যে কেমন একটা বিদ্রূপের জ্বালা ছিল। তার চোখের দিকে না তাকিয়ে আমি বললাম, যদি দরকার মনে করেন আপনিই সে ব্যবস্থা করবেন। কোনো মেয়েকে একটু শিখিয়ে নিলেই তো চলবে মনে হয়। আপনি বললেই তা হবে। তারপর দুজনেই চুপ করে রইলাম। আমি ভাবছিলাম কেন সে চলে যাচ্ছে না। সেখানে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে অপলক আমার দিকে তাকিয়ে থাকার কী অর্থ হতে পারে? আপনি অনেক দিন হলো এখানে আছেন, বোধহয় সবচেয়ে পুরনো লোক, তাই না? নীরবতা ভেঙে আমি কথা বললাম, না, ফার্ট সবচেয়ে পুরনো। মিস্টার ডুইন্টার যখন খুব ছোট ছিলেন তখন তার বাবার আমলে ফার্ট এখানে এসেছিল। তার গলার স্বর অদ্ভুত রকমের নিষ্প্রাণ। আমার হাতের মুঠোয় তার নির্জীব হাতের সেই হিমশীতল স্পর্শের অনুভূতির তিক্ত স্মৃতি হঠাৎ আমার মনে পড়ল। ও, তাহলে ফার্টের পরেই বুঝি আপনি এসেছেন? না, ঠিক তারপরেই আমি আসিনি। নিজের অজানিতেই তার চোখের দিকে এবার আমার চোখ পড়ল। সেই নিষ্প্রভ অতল স্পর্শী দৃষ্টি ঠিক তেমনি আমার মুখের ওপর স্থির হয়ে আছে। অজানা এক অশান্তির ছায়ায় আমার বুক আবার কেঁপে উঠল। তার সেই নিমেষ হারা শোন দৃষ্টি যেন কি এক আক্রোশে আমাকে গ্রাস করে ফেলতে চায়। এবার সে বলে উঠল, মিসেস ডি উইন্টার যখন নূতন বিয়ে হয়ে ম্যান্ডারলে এসেছিলেন তখন তার সাথেই আমি এখানে এসেছিলাম। তার এতক্ষণকার নির্জীব নিষ্প্রাণ স্বর আচমকা কেমন প্রফুল্ল শোনালো। এবারকার এই কথার মাঝে যেন প্রাণের ছোঁয়াচ লেগেছে। তার সাদা গালে একটু রক্তিমাভ বুঝি ফুটে উঠল।
এই পরিবর্তন এত আকস্মিক যে আমি মনে মনে চমকে উঠলাম। কি করব কি বলবো ভেবে পেলাম না। মনে হলো যে কথা খুব সঙ্গোপনে সে আপন মনের গভীরে সযতনে লুকিয়ে রেখেছিল, তাকেই হঠাৎ সে বলে ফেলেছে। তার দৃষ্টি কিন্তু তখনও আমার মুখের ওপর থেকে সরে যায়নি। সেই দৃষ্টিতে এবার দেখলাম কেমন একটু করুণা মেশানো ভৎসনার আভাস। অবাঞ্ছিত এই দৃষ্টির সামনে নিজেকে সত্যি বড় অসহায়, বড় দুর্বল, জীবন সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ মনে হলো। বুঝতে পারলাম সে আমাকে ঘৃণার চোখে দেখছে। প্রতিটি কথায় স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে আমি ম্যান্ডারলের এই পদমর্যাদার উপযুক্ত নই। আমি অতি সাধারণ, ভীরু ও লাজুক গেয়েও একটি মেয়ে মাত্র। আমার আরও মনে হলো তার এই অবহেলার দৃষ্টির মধ্যে হয়তোবা ঈর্ষারও একটু ইঙ্গিত ছিল। এভাবে চুপ করে তার সেই দৃষ্টি আমি আর সহ্য করতে পারছিলাম না। যা হোক, কিছু বলা দরকার। তাই একরকম জোর করেই বলে ফেললাম, মিসেস ডানভার্স, আমি আশা করি আমরা দুজনে পরস্পরকে বন্ধুভাবে বুঝবার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই জানেন আমি এতদিন একেবারে অন্য ধরনের জীবনযাপন করেছি। এখানকার জীবন আমার কাছে সম্পূর্ণ নূতন অভিজ্ঞতা। আমি এখানকার উপযুক্ত হবার জন্য আপ্রাণ চেষ্টা করব। গৃহস্থালির সব দায়িত্ব আমি আপনার উপরেই ছেড়ে দিচ্ছি। মিস্টার ডি উইন্টারও তাই বলেন। এতগুলো কথা একসঙ্গে বলে ফেলে আমি হাঁপিয়ে উঠলাম। তার দিকে চোখ পড়তেই দেখি সে এগিয়ে গিয়ে দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছে। আশা করি আপনার পছন্দ মতো কাজ করতে পারবো। 1 বছরের ওপর হতে চলল এই বাড়ির সমস্ত ভার আমার ওপর। মিস্টার ডি উইন্টারও এই বিষয়ে কোনোদিন কোনো অভিযোগ করেননি। অবশ্য মিসেস ডি উইন্টার বেঁচে থাকতে এখানকার সব ব্যবস্থাই অন্যরকম ছিল। তখন প্রায় প্রতিদিনই কত আনন্দ উৎসব লেগে থাকতো। তার নির্দেশ মতো আমি শুধু কাজ করে যেতাম। তিনি নিজেই সব দেখাশোনা করতে ভালোবাসতেন। আমি আপনার উপরেই সব ছেড়ে দিচ্ছি। এ বিষয়ে তাকে আরও কিছু বলবার সুযোগ না দেবার জন্যই আমি তাড়াতাড়ি এই কথা বলে উঠলাম। তার চোখে তখনই ফিরে এলো আগেকার সেই অবজ্ঞা মেশানো নিষ্প্রভ দৃষ্টি। আমি আপনার জন্য এখন আর কি করতে পারি? সে এবার নির্বিকারভাবে বলল। আমি ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললাম, না, কোনো দরকার নেই আমার। সত্যি আপনি ভারী সুন্দর করে ঘরখানিকে সাজিয়ে রেখেছেন। মিস্টার ডি উইন্টারের নির্দেশ মতোই আমি এসব করেছি। দরজার হাতল ধরে তখনও সে দাঁড়িয়েছিল। মনে হলো আরও কি যেন সে বলতে চায়, তাই চলে যাচ্ছে না। আমি প্রতি মুহূর্তে কামনা করছিলাম সে চলে যাক। একটা দুঃস্বপ্নের ছায়ার মতো আমার চোখের ওপর, আমার মনের ওপর কেন সে দাঁড়িয়ে আছে? ভয়ঙ্কর একটা কঙ্কালের গহ্বর থেকে যেন গভীর নিষ্কম্প দৃষ্টি অনবরত আমাকে বিঁধছে। যদি কোনো অসুবিধা বোধ করেন আমাকে তখনই খবর দেবেন। হ্যাঁ, দেব। আবার আমরা চুপ করে রইলাম। অসহ্য নীরবতার আরও কয়েকটি মুহূর্ত কেটে গেল। হঠাৎ সে আবার বলে উঠল, যদি মিস্টার ডি উইন্টার তার পোশাক রাখার আলমারির কথা জিজ্ঞেস করেন তাহলে তাকে বলবেন সেটা এখানে আনা সম্ভব হলো না। এই ঘরের ছোট দরজা দিয়ে সেটাকে অনেক চেষ্টা করেও ঢোকানো গেল না, কারণ পশ্চিম মহলের ঘরগুলোর চাইতে এ মহলের ঘরগুলো অনেক ছোট। যদি এদিকে থাকতে তার ভালো না লাগে তাহলেও যেন আমাকে তিনি খবর দেন। আপনি এত চিন্তিত হবেন না মিসেস ডানভার্স। আমি জানি তিনি এই ব্যবস্থাতেই খুশি হবেন। আপনাকে এজন্য এত কষ্ট করতে হয়েছে বলে আমি দুঃখিত, কিন্তু এসবের কোনো দরকার ছিল না। আমি তো পশ্চিম মহলেই বেশ থাকতে পারতাম। আমার তাতে কোনো অসুবিধাই হতো না। এবার তার দৃষ্টিতে যেন একটু কৌতূহল ফুটে উঠল। মিস্টার ডি উইন্টার বলেছেন আপনি এই মহলে থাকতে চান। পশ্চিম মহলের ঘরগুলো অবশ্য অনেক পুরনো, কিন্তু শোবার ঘরটি এই ঘরের চেয়ে অনেক বড়। সৌন্দর্য এবং কারুকার্যেও ওই ঘরটি বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর। দামি আসবাবপত্র দিয়ে খুব চমৎকারভাবে সাজানো। সেই ঘরে জানলা দিয়ে ম্যান্ডালের সবুজ আঙ্গিনা পার হয়ে সবসময় সমুদ্র দেখা যায়। আমি আবার বড় অস্বস্তি বোধ করতে লাগলাম। কেন সে বারবার এমনি করে এসব কথা বলছে, যাতে আমি স্পষ্ট বুঝতে পারি আমাকে যে মহলে থাকতে দেওয়া হয়েছে সেদিকটা আমারই মতো অতি সাধারণ ও নগণ্য। আমার মনে হয় মিস্টার ডি উইন্টার বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর ঘরখানিকে সাধারণের দেখবার জন্য অব্যবহৃত রাখতে চান। আমি বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তেমনি তাকিয়ে এবার আরও নিস্পৃহ স্বরে সে বলল, শোবার ঘর কখনো বাইরের লোককে দেখানো হয় না। হলঘর, চিত্রশালা, নিচের অন্য ঘরগুলোই কেবল সাধারণকে দেখতে দেওয়া হয়। তারপর আরও কয়েকটি মুহূর্ত চুপ করে থাকার পর বলল, মিসেস ডি উইন্টার বেঁচে থাকতে তারা সেই মহল ব্যবহার করতেন। ওই সুন্দর ঘরখানি ছিল মিসেস ডি উইন্টারের শোবার ঘর।
এমন সময় বাইরে পায়ের শব্দ হতেই ডানভার্স তাড়াতাড়ি একপাশে সরে দাঁড়ালো। ম্যাক্সিম ঘরে ঢুকলো, আমার দিকে তাকিয়ে এসে বলে উঠল, কেমন হয়েছে? সব ঠিক আছে তো? তোমার পছন্দ হয়েছে? স্কুলের ছোট্ট ছেলের মতো আনন্দে তার চোখ দুটি চঞ্চল হয়ে উঠেছে। ঘরের চারিদিকে ভালো করে তাকিয়ে সে আবার বলল, আমি জানি এই ঘরখানি ভারী সুন্দর। বা, সাজানো হয়েছে চমৎকার। ডানভার্স, এজন্য অবশ্য প্রশংসা তোমারই প্রাপ্য। ধন্যবাদ স্যার। ভাবলেশীন সেই মুখ থেকে এবার শুধু এই কথাটি বের হলো। তারপর খুব আস্তে দরজা ঠেলে সে ঘর থেকে বেরিয়ে গেল। ম্যাক্সিম এবার প্রায় ছুটে জানলার কাছে গিয়ে বাইরের দিকে ঝুঁকে পড়ে বলল, আমি গোলাপ বাগান বড় ভালোবাসি। মনে পড়ে খুব ছেলেবেলায় মায়ের সাথে আমি এই বাগানে কত বেরিয়েছি। এই ঘরে শান্ত পরিবেশে যেন একটা শান্তির স্পর্শ পাই। কেউ বুঝতে পারবে না এখান থেকে মাত্র 5 মিনিটের ব্যবধানে সমুদ্র রয়েছে। একটু চুপ করে থাকার পর হঠাৎ সে প্রশ্ন করলো আমার দিকে চেয়ে, মিসেস ডানভার্সকে কেমন লাগলো তোমার? আমি আয়নার সামনে দাঁড়িয়ে আবার আমার চুল আঁচড়াতে আঁচড়াতে বললাম, একটু গম্ভীর ও দাম্ভিক প্রকৃতির মনে হলো। তারপর 2-1 মিনিট চুপ করে থেকে বললাম, হয়তো সে ভেবেছিল আমি তার কাজে বাধা দেব। তাহলেও সে কিছু মনে করতো না। হঠাৎ তাকিয়ে দেখি আয়নার ওপর আমার প্রতিবিম্বের দিকে ম্যাক্সিম তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে ফিরে গিয়ে আবার জানলার ধারে দাঁড়ালো। আপন মনে ভারী মিষ্টি সুরে সে তখন শীষ দিচ্ছিল। কিছুক্ষণ পর বলল, যাক, তার কথা আর ভেবো না। তার চরিত্র সত্যি একটু অদ্ভুত। এজন্য কোনোদিন একটু অসুবিধা সৃষ্টি হলে আমি তাকে বিদায় করে দিব। কিন্তু ঘরকন্যার কাজে সে সত্যি খুব পটু। একাই সব কাজ নিপুণভাবে করতে পারে। তবে অন্য পরিচারকদের ওপর খুশিমতো কর্তৃত্ব করতেও ছাড়ে না। অবশ্য আমার কথার ওপর সে কোনোদিন কথা বলতে সাহস পায়নি। প্রথম কয়েকদিন আমার ওপর তার একটু অসন্তোষ ভাব থাকাটা খুব স্বাভাবিক। কেন? এসব কি বলছো তুমি? ম্যাক্সিমের স্বরে এবার বিস্ময় ঝরে পড়ল। জানালা থেকে তখনই সে আমার দিকে সরে এলো। সেই মুহূর্তে তার চোখে মুখে একটা রাগের ভাবও প্রকাশ পেল। আমার এই কথায় কেন সে রাগ করছে বুঝতে না পেরেও কথাটা ফেরাবার জন্য তাড়াতাড়ি বলে উঠলাম, একজন পুরুষ মানুষকে দেখাশোনা করা অনেক সহজ। তাই হয়তো আমি আশায় সে খুশি হতে পারেনি। তাছাড়া হয়তো সে ভেবেছে আমি খুব দাম্ভিকও হব। দাম্ভিক? ও, কিসব আবল তাবল ভাবছো তুমি বলো তো? বলতে বলতে সে আমার একান্ত কাছে এসে আমার কপালের উপর খুব আস্তে তার ঠোঁটের মৃদু পরশ বুলিয়ে দিল। তার মুখ আবার প্রসন্ন হয়ে উঠেছে। যাগে, এখন তার কথা ভুলে যাও। এসো, আমি তোমাকে ম্যান্ডারলে দেখাবো। সেই সন্ধ্যায় ডানভার্সকে আর দেখিনি। তার চিন্তা মন থেকে দূর করে দিয়ে আমি বেশ আরাম পেলাম। ম্যাক্সিমের হাত ধরে নিচের মহল দেখছিলাম আর ভাবতে চেষ্টা করছিলাম আমার সেই সব রঙিন স্বপ্নের কথা, ম্যান্ডারলেতে আমাদের অনাগত জীবনধারার মধুর সম্ভাবনার কথা। ম্যাক্সিমের পাশে পাশে ম্যান্ডারলের প্রথম সন্ধ্যা আমার ভালোই কাটল। সন্ধ্যা গড়িয়ে কোথা দিয়ে অনেক রাত হয়ে গেল বুঝতেও পারলাম না। হঠাৎ ম্যাক্সিম ঘড়ির দিকে তাকিয়ে বলল যে এখনই আমাদের ডিনারে বসতে হবে। পোশাক বদলাবার সময়ও আর নেই। পোশাক বদলাতে হলো না বলে আমি বেশ খুশিও হলাম। রেস্তোরাঁয় বসে দুজনে যেমন খেয়েছি ঠিক তেমনি সহজভাবে আমরা সেদিন খেতে বসলাম। আমার মধ্যে তখন এতটুকুও জড়তা ছিল না। খাবার পর আমরা লাইব্রেরিতে গিয়ে বসলাম। ঘরের পর্দা টেনে দেওয়া হয়েছে। চুল্লিতে আরও কাঠ দেওয়া হলো। আগুনের গরম আমেজে খুব আরাম পেলাম। হঠাৎ আমার মনে পড়ল, খাবার পর এভাবে এক জায়গায় বসে থাকা আমাদের এই প্রথম। ইতালিতে আমরা খেয়েই বের হতাম পথে পথে, বনে উপবনে, কোথাও একদণ্ড স্থির হয়ে বসতাম না। আজ ম্যাক্সিম চুল্লির বাঁ ধারের চেয়ারটিতে আরাম করে বসেছে। সামনের টেবিল থেকে একখানা পত্রিকা হাতে তুলে নিয়ে সিগারেট ধরিয়েছে। তার দিকে চেয়ে আমার মনে হলো, এই বুঝি তার প্রতিদিনকার নিয়ম। আপন বাড়ির এই অভ্যাস আরামের মধ্যে, নিয়মের মধ্যে এসে সত্যি সে কত সুখী হয়েছে। আর আমি গালে হাত দিয়ে আমার একপাশে জেসপারের নরম তুলতুলে কানের ওপর হাত বোলাতে বোলাতে ভাবছিলাম, এই চেয়ারে আমিই তো প্রথম বসছি না। আমার আগে যে এখানে বসতো তার বসবার চিহ্ন হয়তো এই চেয়ারের গায়ে এখনও কত সুস্পষ্ট। এই যে আমি জেসপারের কানে হাত বুলাচ্ছি সেও বুঝি তাই করত। হঠাৎ আমার সমস্ত শরীর শিউরে উঠে মনে হলো কে যেন আমার পেছনে দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমি যে তারই চেয়ারে বসে আছি। জেসপার আমার পায়ের কাছে এসে শুয়েছে, কারণ এটাই তার এতদিনকার নিয়ম। সে জানে রেবেকা তাকে ঠিক এমনি করেই আদর করত।
আজ আমি এই মুহূর্তে যেমনটি করছি